ইনসেপশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ম্যাটসে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে প্রাইভেট যে ভর্তি সেই বিষয় নিয়ে আমরা আজকে অনেক বিশদ এবং বিস্তারিত আলোচনা করব এবং এইখানকার যে টিপসগুলো আছে ভর্তি হওয়ার আগে, ভর্তি হতে গেলে যেসব ফলো করলে আপনি হয়তো খুব স্বল্প খরচে বা কম খরচে বা প্রতারিত হওয়া হাত থেকে রক্ষা পাবেন এবং খুব ভালো মানের একটা প্রতিষ্ঠান থেকে কোর্সটা করতে পারবেন। প্রথমে আমরা একটা টিপস শেয়ার করে আমরা তারপরে আলোচনায় চলে যাব। প্রথম টিপসটা হচ্ছে যে এটা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ বা যারা দায়িত্বরত কর্মকর্তা বা কর্মচারী থাকে, আপনি যদি ফোনে কথা বলেন, তাদের যে হটলাইন নাম্বার বা ফোন নাম্বার যেটা থাকে বিজ্ঞাপনে, সেটা থেকে যদি ফোনে কথা বলেন অথবা সরাসরি যদি যান, তাহলে প্রথমে তারা বলবে যে আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। আপনি বললেন যে আপনি ম্যাথসে ভর্তি হওয়ার জন্য আসছি, এবার আমি অ্যাডমিশন দিয়েছিলাম, সরকারিতে চান্স পাইনি, আমি ভর্তি হতে চাই। তাহলে তারা কি বলবে যে আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের 2 থেকে 3টা সিট ফাঁকা আছে। এটা কিন্তু একদমই ডাহা মিথ্যা কথা। এই ধরনের কোনো সম্ভাবনাই নাই। 2-1টা প্রতিষ্ঠান ব্যতিক্রম হতে পারে, খুবই বেশি হয়তো তাদের জনপ্রিয়তা বা তাদের হয়তো খুব বেশি সাউন্ডিং এর ক্যাপাসিটি তাদের, সেটা কথা আলাদা। কিন্তু এরকম অনেক ভালো প্রতিষ্ঠান আছে, হতাশ হওয়ার কিছু নেই। এবং তারা হয়তো বলতে পারে যে আমার 1,60,000, 70 বা 2 লাখ টাকা নেবে, এইরকম না। 1 লক্ষ টাকায় ইনক্লুডিং টিউশন ফি, অ্যাডমিশন ফি, সেশন ফি ভর্তি হওয়া সম্ভব। তো আমি প্রথম টিপসটা বলে দিলাম। এরপর আসেন জেনারেল কিছু কথা বলি। জেনারেল কথা হচ্ছে যে আপনি যে ভর্তি হবেন হয়তো আপনার ওয়েটিং লিস্টে থাকতে পারে। এখন কি হয়, বেশ কিছু বছর ধরে আমরা দেখতেছি যে এখানে যারা পড়তে আসে তারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে। তাদের এটা একটা বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা আপনি বলতে পারেন, যে 4 বছর বা 3 বছর পড়ালেখা করে সহজেই যেন একটা জব পাওয়া যায়, সরকারি বেসরকারি জব পেয়ে স্বাবলম্বী হওয়ার যে মানে একটা তাগিদ থাকে ফ্যামিলি থেকে বা নিজের ভিতর থেকে, এইটার উপর ভিত্তি করেই এখানে অনেকে ভর্তি হয়। এখন দেখা গেছে বিগত 10-12 বছর হয়ে গেছে সরকারি সার্কুলার বন্ধ। এই বন্ধ থাকার কারণে অনেক মেধাবীরা, আগে এখানে মেধাবীদের একটা মিলন মেলা ছিল, বিশেষ করে সরকারি আইএসটি ম্যাথসে A+ এবং গোল্ডেন A+ পাস ছাত্রছাত্রীরা ভর্তি হতো। তো এটার সংখ্যাটা এখন কমে গেছে এবং আমরা দেখে থাকি বিগত 2-3 বছরের অ্যানালাইসিস করে দেখেছি যে যারা আইএসটিতে ফর্ম ওঠে, আইএসটিতে মেরিট লিস্টে ভর্তি শেষ হওয়ার পরেও ফার্স্ট ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েট লিস্ট, থার্ড ওয়েটিং লিস্ট টাঙ্গাইতে হয়, মানে ছাত্র যে সিট সেটা ফুলফিল করার জন্য। ম্যাথসের ক্ষেত্রে হয়তো ফার্স্ট সেকেন্ড পর্যন্ত যায় কিছু কিছু ম্যাথস, তারপরেও আগের যে তীব্র প্রতিযোগিতাটা ছিল সেটা এখন নেই। অর্থাৎ এই ট্রিক্সটা হলো তাদের জন্য যারা এখন ওয়েটিং লিস্টে আছেন, তারা হতাশ হবেন না এবং খুব ঘাবড়ে যাবেন না। যে কোনো মুহূর্তে আপনি ডাক পেতে পারেন এবং আপনি আপনার যে প্রতিষ্ঠানে ওয়েট লিস্ট আপনি পেয়েছেন সেই প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যোগাযোগ রাখেন বা সেই প্রতিষ্ঠানে যারা সিনিয়র আছে ছাত্রছাত্রী, তাদের নাম্বার ম্যানেজ করে আপনি নিয়মিত যোগাযোগ রাখতে পারেন, সহজে ভর্তি হওয়া সম্ভব। আর আরও একটা নতুন টিপস বলবো, এটা এর বিষয়ের অন্তর্ভুক্ত না, যে আপনি মাইগ্রেশন চাচ্ছেন বা আপনি যে আইএসটি বা ম্যাথসে ভর্তি হয়েছেন অন্যটায় যেতে চাচ্ছেন, হ্যাঁ এখন মাইগ্রেশন আছে, আপনি ভর্তি হয়ে যান চোখ বন্ধ করে এবং তারপরে আপনার যেটা পছন্দের প্রতিষ্ঠান সেটাতে আপনি চলে আসতে পারবেন। আমরা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর যদি দেখি ঢাকায়, তাহলে দেখবো যে 100-এর উপরে প্রাইভেট প্রতিষ্ঠান আছে। কিভাবে আপনি বলতে পারেন যে বিগত যে 4-5 বছর ধরে কারিগরি বোর্ডের সঙ্গে যে মামলা চলতেছিল, এই মামলা প্রায় নিষ্পত্তির দিকে এবং আশা করা যায় খুব স্বল্প সময়ের মধ্যে একদম অ্যাবসলিউটলি বা ফুললি নিষ্পত্তি হয়ে যাবে। এখন কারিগরি শিক্ষা অধিদপ্তর অলরেডি প্রজ্ঞাপন করে জারি করে দিয়েছে যে আমাদের কোনো প্রতিষ্ঠান আর কোনো ছাত্রছাত্রী ভর্তি করাতে পারবে না এবং আমরা এই স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য রিলেটেড কোর্সগুলো, ডিপ্লোমা যে কোর্সগুলো আছে আর কোনো পরিচালনা করব না। তখন সকল কারিগরি বোর্ডের অধিভুক্ত যেসব ডিপ্লোমা আইএসটি ম্যাথস ছিল
তারা গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে। তারই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর কিছুদিন আগে, প্রায় 7 থেকে 8 দিন আগে একটা প্রজ্ঞাপন জারি করে। সেটা হচ্ছে যদি তোমরা আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করতে পারো, যে নিয়ম আছে, তাহলে তোমাদেরকেও আমরা অনুমতি দিব, এবং অনুমতি পাওয়ার পরে তোমরা ছাত্র ভর্তি করাইতে পারবা। তো ভুইফুর প্রতিষ্ঠান বলেন আর ভালো প্রতিষ্ঠান বলেন আর খারাপ প্রতিষ্ঠান বলেন, প্রতিষ্ঠান সবই প্রতিষ্ঠান, এবং যেভাবেই হোক এরা হয়তো নিবন্ধন বা যেসব ক্রাইটেরিয়া আছে, বৈধ পথে হোক অবৈধ পথে হোক, এসব ম্যানেজ করবে। ম্যানেজ করার পর ছাত্র ভর্তি শুরু করবে। ছাত্র শুধু যে টাকা কম দিলেই ভর্তি হবে এমন কিছু না। ছাত্রকে দেখতে হবে যে আমি যে প্রতিষ্ঠানটা ভর্তি হব সেটা কিন্তু আমার জীবনের সঙ্গে, আমার সারা জীবনের সাথে জড়িত হয়ে যাবে। আমি যেখানেই যাই, যত পরে আমি সারা জীবন জব করবো, তখন বলবো আমি এই প্রতিষ্ঠানে, যখন আমি বৃদ্ধ হবো আমার নাতি নাতনির কাছে বলবো যে আমি অমুক প্রতিষ্ঠানে পড়ছি। এখন দেখা গেল 4-5 বছর পরে প্রতিষ্ঠানটাই নেই। দেখা গেল একটা বিল্ডিং এর 10 তলা বা 5 তলা বা 3 তলা একটা বিল্ডিং এর একটা ফ্লোর ভাড়া করে নিয়ে প্রতিষ্ঠান চালাইছে, 3 বছর 4 বছর 5 বছর পর চলছে, তারপরে ছাত্রছাত্রী পায় না, তাদের সেরকম ইনকাম হচ্ছে না, বন্ধ করে দিয়ে চলে গেল। তাহলে কি করবেন আপনি? কই যাবেন? জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের দরকার পড়তে পারে। যেমন খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা দরকার হচ্ছে, যদি আপনি সরকারি চাকরি পান তখন আপনার একটা প্রত্যয়নপত্র বা কাগজপত্র, বা আপনি দেশের বাইরে যাবেন তখন আপনার যে বিভিন্ন সময় ভেরিফাই করা, সত্যায়িত করা, অনেক পারপাস আছে, অনেক শত শত পারপাসে এই প্রতিষ্ঠানটা দরকার পড়ে। তো এইসব প্রতিষ্ঠানদের ভর্তি হওয়া থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। যে প্রতিষ্ঠানের আগা মাথা কোনোটাই নেই, হুট করে একটা অনুমতি পেয়ে একটা ফ্লোর বা একটা বিল্ডিং ভাড়া করে শুরু করছে, তাহলে আপনি কোন ধরনের প্রতিষ্ঠান ভর্তি হবেন? তাহলে ভর্তি হওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেসব গ্রুপ অফ প্রতিষ্ঠান আছে, অর্থাৎ তাদের নিজস্ব হয়তো হাসপাতাল আছে, বা তাদের নিজস্ব কোনো এনজিও আছে, বা মেডিকেল কলেজ আছে, আদার্স ইনস্টিটিউট আছে, ডিপ্লোমা ইনস্টিটিউট আছে, মেয়ার্স আছে, নার্সিং ইনস্টিটিউট আছে, মেডিকেল কলেজ আছে, ডেন্টাল কলেজ আছে, বা ইউনিভার্সিটি আছে। এই ধরনের গ্রুপ অফ প্রতিষ্ঠানের দিকে যদি থাকে, এরকম প্রতিষ্ঠান যদি আপনার খোঁজ পান, তাহলে আপনি সেটাতে ভর্তি হবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আপনার আরো বেশি ক্লিয়ার ইনফরমেশন দরকার, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ভিডিওর ডান পাশে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে পার্সোনালি অনেক বেশি ইনফরমেশন দিয়ে, আপনার যদি কোনো কোয়েরি বা কোশ্চেন থাকে আমরা হেল্প করে থাকি। এবং আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর খারাপ লাগলে ডিসলাইক দিতে পারেন। এবং আপনার কোনো মতামত বা কোশ্চেন থাকলে এখানে কমেন্ট বক্সে আপনি দিতে পারেন। আমরা অবশ্যই উইদিন 24 আওয়ার্সের ভিতর আমরা আপনার প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করে থাকি। আর এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফেসবুক পেজ, ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট, সব কিছুর লিঙ্কটা আছে, আপনারা সেগুলো ফলো করলেও নিয়মিত ইনফরমেশন পাবেন। এছাড়াও যদি আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছি এর উপরে কোনো আরও আপডেট ইনফরমেশন আসে, বা আপডেট কোনো নোটিশ সরকার থেকে বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে জারি করা হয়, সেটা আমরা পোস্ট অথবা ভিডিওর মাধ্যমে সব সময় আপ টু ডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। এখন আসেন আমরা ট্রিক্স 3 নম্বর নিয়ে আলোচনা করবো। আমি আগেই থাম্বনেইলে বলে দিচ্ছি 1 লক্ষ টাকা। এটা হচ্ছে শহর ভেদে পার্থক্য হতে হবে। সিটি কর্পোরেশনের ভিতর 10 থেকে 20,000 টাকা বেশি লাগতে পারে, বা বলুন খুবই স্পেশাল প্রতিষ্ঠান যাদের চাহিদা বেশি, রেপুটেশন বেশি, তারা হয়তো একটু বেশি চাইতে পারে। কিন্তু ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আপনি 1 লক্ষ টাকা শেষ করতে পারবেন। এবং যে কোনো জেলা শহর বা সিটি কর্পোরেশনের ভিতরে যেসব প্রতিষ্ঠান আছে পারবেন। শুধু ঢাকা সিটির ক্ষেত্রে হয়তো 10,000 বা 15,000 বা 20,000, অর্থাৎ 1,10,000 থেকে 1,20,000 টাকা লাগতে পারে। এবং আরও কিছু ট্রিক্স থাকে এদের ভিতরে যেটা এরা গোপন করে। যেমন হচ্ছে, এদের তো মূল উদ্দেশ্য হলো বাণিজ্য। যতই বলে থাকুক যে শিক্ষা মূল উদ্দেশ্য, শিক্ষা মূল উদ্দেশ্য আমার কাছে কখনো মনে হয় না এটা মূল উদ্দেশ্য না, এটা সেকেন্ডারি উদ্দেশ্য হবে। মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা। অর্থাৎ তারা কি করতে পারে, তারা বিভিন্নভাবে বিভিন্ন খাত এবং পয়েন্ট তৈরি করে রাখে টাকা নেওয়ার জন্য। যেমন একটা বললো যে স্টুডেন্ট আইডি কার্ড আপনাদেরকে আমরা দেবো, 1,000 টাকা করে দিতে হবে। আপনি বলেন 1,000 টাকা কি স্টুডেন্ট আইডি কার্ড বানাইতে খরচ হয়? বা ইউনিফর্মের জন্য টাকা নিতে পারে, তারা হোস্টেলের ব্যবস্থা রাখতে পারে, সেটা অনেকভাবে টাকা নেওয়ার ব্যবস্থা আছে। সেগুলো আপনারা অবশ্যই ক্লিয়ার করে এবং আলোচনা করে নিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। এবং সবশেষে বলবো, এটাই ছিল আলোচনার মূল বিষয়, যে আপনি নাম্বার 1 আপনি দেখবেন যে তারা কত টাকা চাচ্ছে এবং প্রতিষ্ঠানটার গ্রুপ অফ কোম্পানির কিনা, হিডেন চার্জগুলো কেমন আছে,
আপনি যদি ওয়েটিং লিস্টে থাকেন সেটা দেখবেন। আপনি যদি মেরিট লিস্টে থাকেন তাহলে ভর্তি হবেন, পাশাপাশি মাইগ্রেশনের সুযোগ আছে, মাইগ্রেশনের কথা বলতে পারেন। আরেকটা ট্রিক্স বলবো, যারা সায়েন্স থেকে এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস করছেন, করে এসে এখানে ফর্ম উঠাইছেন, অর্থাৎ তারা বুঝতেই পারেন না যে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সমমানের কোর্স, তাদের জন্য আমি বলবো দয়া করে আইএসটি বা ম্যাথস যেখানে চান্স পান, এবং যত ভালোই বল হোক, আপনি অনেক কষ্ট করে সায়েন্সে পাস করছেন, আপনার গোটা বিশ্ব উন্মুক্ত, আপনি চাইলে এখানে বিএসসি কোর্স আছে আইএসটির আন্ডারে, সেগুলো করতে পারেন। আরও অনেক অনেক পড়ালেখার সুযোগ আছে। নার্সিংয়ে আপনি বিএসসি এবং ডিপ্লোমা নার্সিং পড়তে পারেন, সেটারও সুযোগ আছে। অর্থাৎ যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে ভর্তি হবে না। ইন্টারমিডিয়েট যদি ফার্স্ট ইয়ারে পড়েন সেটা আলাদা বিষয়। আরেকটা ট্রিক্স হচ্ছে, যারা এসএসসি সায়েন্সে পড়ছেন কিন্তু ইন্টারমিডিয়েট পড়ছেন আর্টসে বা কমার্সে, এরপরে আপনি কি করছেন, ইউনিভার্সিটিতে চান্স পান নাই, ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার চলে, এখন আপনার কাছে মনে হচ্ছে যে এই সাবজেক্টটা পড়ে এখান থেকে আমি ভালো করতে পারবো না, বা আমার অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক জবের বাজার, অনেক কম্পিটিশান, বিসিএসে অনেক কম্পিটিশান, প্রাইভেট জবে অনেক কম্পিটিশান, না করে আমি এখন একটা বৃত্তিমূলক শিক্ষা নেব। ওকে, এই চিন্তা থেকে অনেকে এসে আবার এই ডিপ্লোমাটা করে। তাদের থিঙ্কিং লেভেলটা আলাদা, তাদের মানে পার্সপেক্টিভটা আলাদা, তারা করতে পারেন। তবে ইন্টারমিডিয়েট পাস করার পরে কিন্তু ডিপ্লোমা শুধু আইএসটি ম্যাথস না, নার্সিং ডিপ্লোমা, ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট লাগতেছে না, যেহেতু আপনার ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট আছে, নার্সিং ডিপ্লোমাতে আপনি ট্রাই করতে পারেন, কারণ এটার থেকে ওটার মর্যাদা বর্তমানে অনেক 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 উপরে। আর এই হলো ওভারঅল আলোচনা। আমার আলোচনার ভিতরে কোনো অসঙ্গতি, কোনো ত্রুটি বা কোনো সাজেশন বা কোনো মতামত থাকলে আপনারা দিবেন। আপনাদের মতামত উৎসাহের উপর ভিত্তি করে আমরা ভিডিও বানাইতেছি, এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের সকল কিছু মানে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং আমি কমেন্ট পেয়েছি যে ডিপ্লোমা ডেন্টাল সম্পর্কে, ফিজিওথেরাপি সম্পর্কে এবং আইসিএ কোর্স সম্পর্কে ভিডিও বানাইতে। এরপরে এই 3টা টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। আশা করি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।